পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ঘিরে এখন অভূতপূর্ব নিরাপত্তা। আকাশে হেলিকপ্টার, রাস্তায় সাজোয়া গাড়ি আর ভবনের ছাদে ছাদে স্নাইপার। সাধারণ মানুষজন জানে না, কিন্তু যারা জানেন তারা বলেন এটি যুদ্ধ ও শান্তির মধ্যকার সেই সূক্ষ্মরেখা যেখানে দাঁড়িয়ে ইতিহাস এক কঠিন সিদ্ধান্তের অপেক্ষায়। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার সাথে ছিলেন উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক একটি দল। বিমান থেকে নামার সময় তার মুখে কোনো হাসি নেই, কেবল একাগ্রতা। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এটি কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটি এক বিরল দৃশ্য। এক দেশের সেনাপ্রধান অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন। এর অর্থ পরিষ্কার, এখানে শুধু কূটনীতি নয়, সামরিক সিদ্ধান্তও নেওয়া হবে। হোয়াইট হাউস নিশ্চিত করেছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা ইসলামাবাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি সফরে না থাকলেও পুরো প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্কের কারণে এই দেশটিকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে। একদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনন্য মিত্র নয়, অন্যদিকে ইরানের সঙ্গেও তার সম্পর্ক সম্পূর্ণ বৈরী নয়। এই মধ্যপন্থী অবস্থানটি আজ কাজে লাগছে। বর্তমান যুদ্ধবিরতির চুক্তি শেষ হতে চলেছে। আজকে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আগামীকাল ভোর থেকেই আবার শুরু হবে হামলা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এর আগের এক মাসের সংঘর্ষে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। কিন্তু তৃতীয় দফায় যুদ্ধ আরও ভয়াবহ হবে। এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতবারের চেয়ে এইবার যুক্তরাষ্ট্র ইরানের গভীরে হামলার পরিকল্পনা করেছে। ইরানও বলেছে, হরমুজ প্রণালী বন্ধ করে দেবে এবং ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করবে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইসলামাবাদে যখন আলোচনা চলছে, তখন পারস্য সাগরে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী অবস্থান নিয়েছে। সেখানে মোতায়েন আছে অতিরিক্ত সেনা, যুদ্ধজাহাজ ও বেশ কয়েকটি আকাশ পুনরুদ্ধারকারী ট্যাঙ্কার মিত্র দেশের ঘাঁটিতে পৌঁছে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইসলামাবাদে পৌঁছে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমাদের টেবিলে হাতি আছে, প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু দরজা এখনো বন্ধ হয়নি। আমরা আলোচনার জন্য এসেছি, কিন্তু দুর্বল অবস্থান থেকে নয়। কি নিয়ে আলোচনা? সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী তিনটি ইস্যুতে সবচেয়ে বেশি দর কষাকষি হচ্ছে। প্রথম, হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রের শর্ত পরিষ্কার, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, কোনো তেলবাহী জাহাজ আটকানো যাবে না। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হবে। এর বিপরীতে ইরানের শর্ত, যুক্তরাষ্ট্র যেন তাদের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার করে। দ্বিতীয়, পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করুক, কোনো প্রযুক্তি, কোনো ফ্যাসিলিটি থাকবে না। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত থেকে তা ধ্বংস করে দেবে। অথচ ইরানের প্রস্তাব সম্পূর্ণ বিপরীত। তারা বলছে নিরাপত্তার গ্যারান্টি হিসেবে এগুলো রেখে দেবে, তবে তারা কিছু সময় পর্যন্ত পরমাণু কর্মসূচি স্থগিত রাখতে রাজি। সেই স্থগিতাদেশ কঠোরভাবে মনিটর করবে আইএইএ। তৃতীয় ও সবচেয়ে জটিল ইস্যু, নিরাপত্তার গ্যারান্টার কে? ইরান বারবার চীনকে গ্যারান্টার হিসেবে প্রস্তাব করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তা মানতে নারাজ। হোয়াইট হাউসের যুক্তি, চীনকে গ্যারান্টার মানে বৈশ্বিকভাবে চীনের সুপার পাওয়ার মর্যাদা স্বীকার করে নেওয়া, যা মার্কিন স্বার্থের বিপরীত। তাই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামনে এনেছে, পাকিস্তানই হোক নিরাপত্তার গ্যারান্টার। কিন্তু প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাকিস্তান কতটা বল প্রয়োগ করতে পারবে? পাকিস্তানের নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক প্রভাব রয়েছে বলে অভিযোগ আছে অনেকের। ইরানের আলোচকদের সবচেয়ে বড় স্মৃতি 2015 সালের চুক্তি। জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণে 6 জাতি মিলে ঐতিহাসিক চুক্তি করেছিল। ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে ছাড় দেয়, বিনিময়ে উঠে যায় নিষেধাজ্ঞা। কিন্তু পরে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। জাতিসংঘ কিছুই করতে পারেনি, আবারও নিষেধাজ্ঞা চাপানো হয়। ইরানের অর্থনীতি ভেঙে পড়ে। সেই অভিজ্ঞতা থেকে ইরান এখন স্পষ্ট ভাষায় বলে, আমরা কাগজে কলমে সই করব না, আমাদের চাই বাস্তব নিরাপত্তার নিশ্চয়তা। এমন কেউ যে ভবিষ্যতে আবার যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলে আমাদের রক্ষা করবে। এ কারণেই তারা চীনকে চায়, অথবা কমপক্ষে পাকিস্তানকে পর্যাপ্ত শক্তিশালী প্রমাণ করতে হবে। এক ইরানি সিনিয়র কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, ট্রাম্পের আমলে আমাদের ওপর কাগজে স্বাক্ষরের কোনো মূল্য নেই, আমরা মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না, এবার চাই ভিন্ন কিছু। এই জটিল সমীকরণের মাঝে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ঘোষণা দিয়েছে। তারা বলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হলে ইরানের উপর তাদের আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে।
তবে বর্তমান আলোচনায় সরাসরি অংশ নিচ্ছে না ইউরোপ। উল্লেখ্য, আগে জার্মানি ও ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো আলোচনায় সরাসরি যুক্ত ছিল। এবার তারা নিজেদের সরিয়ে রেখেছে। বিশ্লেষকদের মতে, ইউরোপ চায় না ট্রাম্প প্রশাসনের কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্তে তাদের অবস্থান সংকটে পড়ুক। তারা চূড়ান্ত চুক্তির পর নিষেধাজ্ঞা শিথিল করে ভালো লোকের ভূমিকা পালন করতে চায়। ফ্রান্সের এক কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা আগের ট্রমা ভুলিনি, এক হাতে স্বাক্ষর আরেক হাতে ভাঙা। এবার যুক্তরাষ্ট্র নিজের ঝামেলা নিজের সামলাক, আমরা দূর থেকে সমর্থন দেব। ইসলামাবাদে আলোচনা শুরু হয়েছে। একটি অজ্ঞাত বাসভবনে বসেছেন ইরানি ও মার্কিন প্রতিনিধিরা। কক্ষে কোনো সংবাদ মাধ্যম নেই, শুধু মধ্যস্থতাকারী পাকিস্তানের কর্মকর্তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি আলোচনায় যুক্ত না হয়েও পরিস্থিতির ওপর নজর রাখছেন। পাকিস্তান চায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হোক, কারণ তাদের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে আছে। নতুন করে এই অঞ্চলে যুদ্ধ বাঁধলে পাকিস্তানের ওপর আরও চাপ বাড়বে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI আলোচনা স্থলের চারপাশে নিরাপত্তার 4 স্তর তৈরি করেছে, দূর থেকে যাতে কেউ কাছে ঘেঁষতে না পারে। ভেতরে কি হচ্ছে তা বাইরের কেউ জানে না। আলোচনা শুরু হয়েছে। দুই পক্ষের মধ্যে সরাসরি বৈঠক। ইরানের পক্ষে আরাকচি, মার্কিন পক্ষে উইটকফ ও কোশনার। বিশেষ সূত্র জানিয়েছে, কোনো কোনো ইস্যুতে অগ্রগতি হয়েছে। যেমন নৌ অবরোধের বিষয়টি প্রায় নিষ্পত্তি হয়েছে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অবরোধ তুলে নিতে রাজি হয়েছে, আর ইরান হরমুজের জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রস্তুতি নিয়েছে। কিন্তু জটিলতা পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তার গ্যারান্টি নিয়ে। ইরান বলছে, কিছু সময়ের স্থগিতাদেশ তাদের সর্বোচ্চ সীমা, তার চেয়ে 1 ইঞ্চিও কম নয়। যুক্তরাষ্ট্র বলছে, পুরোপুরি ধ্বংস না করে কোনো চুক্তি নয়। ইসরায়েলও টেলিফোনে জানিয়ে দিয়েছে, পরমাণু ধ্বংস না হলে তারা যে কোনো সময় এককভাবে হামলা চালাতে পারে। এমন অবস্থায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে একটি তৃতীয় পথ বের করার চেষ্টা করছে। সেই পথে বলা হচ্ছে, ইরান তাদের পরমাণু স্থাপনা ধ্বংস না করে রেখে দিক, তবে আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলোতে যে কোনো সময় অপ্রকাশিত পরিদর্শন করতে পারে। আর নিরাপত্তার গ্যারান্টার হবে পাকিস্তান সহ একটি বহু সদস্যের আন্তর্জাতিক কমিটি, যেখানে চীন ও রাশিয়াও থাকবে। যুক্তরাষ্ট্রের টেবিলের ওপাশের কেউ কি এতে রাজি হবে? গুঞ্জন, উইটকফ কিছুটা নমিনিও হয়েছেন, কিন্তু কুশনার এখনও শক্ত অবস্থানে। আর ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ওয়াশিংটন থেকে কড়া নির্দেশ দিচ্ছেন, পারমাণবিক ইস্যুতে কোনো ছাড় নয়। ইসলামাবাদের আকাশ পরিষ্কার, কিন্তু শহরের ওপর কালো মেঘের মতো ভাসছে অনিশ্চয়তা। আলোচনা চলছে, মাঝে মধ্যেই বেরিয়ে আসছেন কর্মকর্তারা, অন্যের কানে কিছু বলছেন, আবার ভেতরে ঢুকে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আলোচনা ভবনের বাইরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে। কেউ কিছু জানেন না, শুধু অপেক্ষা। আলোচনা চলাকালে একটি ছোট বিরতি। পক্ষ দুটির প্রতিনিধিরা আলাদাভাবে মধ্যাহ্নভোজন সারলেন। ভেতরে সূত্র বলছে, পারমাণবিক ইস্যুতে তারা একটি মধ্যবর্তী সূত্র বের করার চেষ্টা করছেন। ইরান তাদের সব এনরিচমেন্ট সুবিধা IAEA এর কাছে সরাসরি তত্ত্বাবধানের স্লিপিং মোডে রাখবে, অর্থাৎ চালু থাকবে না, কিন্তু ধ্বংসও করা হবে না। সেটা নির্দিষ্ট সময়ের জন্য, এরপর আবার আলোচনা। কিন্তু ইসরায়েলের সেই নির্দিষ্ট সময়ও সহ্য নয়। তারা জরুরি বৈঠক ডেকেছে তেল আবিবে। হোয়াইট হাউস থেকে একটি বার্তা এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট। আশা করা যায় আজকের মধ্যেই চূড়ান্ত ঘোষণা। আশা? তাহলে এখনও অনিশ্চয়তা কাটেনি। আলোচনা ভবনের দরজা খুলল। বেরিয়ে এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার মুখে কোনো হাসি নেই। তিনি দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে, বললেন, বিশ্ববাসী, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে একটি খসড়া চুক্তি সই হয়েছে। চারদিক থেকে শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ। ইসহাক দার বিস্তারিত জানালেন, নৌ অবরোধ ও হরমুজের প্রশ্নে সমাধান হয়েছে। যুক্তরাষ্ট্র ধাপে ধাপে অবরোধ তুলে নেবে। ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেবে না। পারমাণবিক ইস্যুতে ইরান তাদের সব এনরিচমেন্ট কার্যক্রম একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্থগিত রাখবে। সুবিধাগুলো ধ্বংস না করে আন্তর্জাতিক তত্ত্বাবধানে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হবে। নিরাপত্তার গ্যারান্টার হিসেবে থাকবে পাকিস্তান, চীন ও রাশিয়া, এই 3 দেশ সম্মিলিতভাবে। তিনি আরও জানান, আগামীকাল থেকে নতুন করে যুদ্ধ শুরু হবে না, বরং বর্তমান যুদ্ধবিরতি আরও বাড়ানো হবে। এই সময়ের মধ্যে চূড়ান্ত চুক্তি কার্যকর করতে হবে। ইসহাক দার যখন কথা বলছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি ও মার্কিন দূত উইটকফ। কেউ কারো দিকে তাকাচ্ছেন না, কেবল সোজা সামনে ক্যামেরার দিকে তাকিয়ে। উইটকফ শেষে এক বাক্য বললেন, আমরা একটি পথ খুঁজে পেয়েছি। এটি নিখুঁত নয়, কিন্তু এটি যুদ্ধের চেয়ে ভালো। আরাকচি শুধু বললেন, ইরান তার স্বার্থ রক্ষা করেছে, আলোচনা হয়েছে, চাপের মুখে নয়।
আলোচনা ভবনের দরজা বন্ধ হয়ে গেছে, প্রতিনিধিরা বেরিয়ে গেছেন, ইসলামাবাদের পথ ফাঁকা, সূর্য ডুবে গেছে। কিন্তু যারা গভীরে দেখেন তারা জানেন এই চুক্তি কাগজে কলমে সই হলেও বাস্তবে কতটা টিকবে সেটাই আসল প্রশ্ন। কারণ ইসরায়েল এখনও নিশ্চিত করেনি যে তারা এই চুক্তি মেনে নেবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এখনও কোনো বিবৃতি আসেনি। আর তেল আবিবের দিকে তাকালে দেখা যাচ্ছে সেখানে জরুরি বৈঠক তখনও চলছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ তখনও অবস্থান করছে, সরেনি। ইরানের উপকূলীয় মিসাইল ইউনিট তখনও সতর্ক অবস্থায় আছে। আলোচনা শেষ, চুক্তি সই, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছে না। আগামীকাল সকালে যখন সূর্য উঠবে তখন হয়তো পুরো বিশ্ব দেখবে এই চুক্তি সত্যি টিকলো কিনা। পারস্য সাগরের ঢেউ তখনও থামেনি, আর ওয়াশিংটনের ওভাল অফিসে তখনও আলো জ্বলছে। কারণ ইসরায়েল এখনও না বলতে পারে। যদি বলে তাহলে এই চুক্তি মাত্র কয়েক ঘন্টার, আর তখন শুরু হবে সেই যুদ্ধ যার নাম দেওয়া হয়েছে দ্য ফাইনাল কাউন্টডাউন। ইসলামাবাদের আকাশ অন্ধকার, দূর থেকে শোনা যাচ্ছে গাড়ির ইঞ্জিনের শব্দ, কেউ যাচ্ছে কেউ আসছে, কিন্তু সবাই জানে আজ রাতেই সব শেষ হবে, হয় শান্তির নামে নয় যুদ্ধের আগুনে।